আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ হুমায়রা পারভিন, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল রংপুর। আজ তোমাদের জন্য পাঠ নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিত, সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, পাঠ ৩ প্রচুরক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রচুরক নিয়ে আলোচনা করতে গেলে যে দুটি জিনিস আগে জানতে হবে সেটি হচ্ছে গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। গত ক্লাসে এই দুটি সম্পর্কে আমরা বিশদ আলোচনা করেছি। তারপর আজকে আমরা শুরু করছি এটি দিয়েই। গণসংখ্যা ফ্রিকোয়েন্সি, উপাত্তসমূহের যতগুলি কোনো শ্রেণীতে পড়ে তার সংখ্যাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। ক্রমযোজিত গণসংখ্যা কমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কোনো শ্রেণীর এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। আশা করি এটি রিভিশন হয়ে গেল। এরপরে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করছি। প্রচুরকটি কি? প্রচুরক বা মোড, যেটিকে ইংলিশে বলা হয় মোড, এটি হচ্ছে যে কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেই সংখ্যাটিকেই বলা হয় প্রচুরক বা মোড। কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলা হয়। তাহলে যেমন 11, 9, 10, 12, 11, 12, 14, 11, 10, 20, 21, 11, 9, 18। দেখো এখানে 11 1, 2, 3, 4 বার রয়েছে। 9 1 দুবার রয়েছে। 10 দুবার রয়েছে। 12 1 2 দুবার রয়েছে। 14 একবার এবং 21 একবার, 18 একবার। তাহলে সর্বোচ্চ সংখ্যক রয়েছে 11, 4 বার। তাহলে এখানে 11 সংখ্যাটি সবচেয়ে বেশি বার, 4 বার রয়েছে, তাই প্রচুরক হচ্ছে 11। তাহলে যদি কোনো শ্রেণীতে এরকম না থাকে, কোনো সংখ্যাই একাধিকবার না থাকে, সবগুলোই একবার করে থাকে, তাহলে আমরা বলবো যে ওই শ্রেণীতে কোনো উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই। কোনো সংখ্যা একাধিকবার না থাকলে উত্তর হবে উপাত্তগুলোর প্রচুরক নেই। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এরকম তো উপাত্ত দেয়া থাকলে আমরা বলতে পারবো গুণে, দেখে, বুঝে। কিন্তু যদি সারণী থেকে আমাদেরকে বলা হয় যে প্রচুরক নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই সূত্রের সাহায্যে করব। সেই সূত্রটি কি? প্রচুরক নির্ণয়ের সূত্র বা মোড নির্ণয়ের সূত্র, প্রচুরক বা মোড ইকুয়াল টু হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন হচ্ছে H। তাহলে এই L, F1, F2 এবং H কি, এর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। এই পরিচিত হওয়া কি সেসব এখন আমরা দেখছি। এখানে L হলো প্রচুরক শ্রেণী বা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। একটি শ্রেণীতে দুটি সীমা থাকে, একটা আপার সীমা, একটা লোয়ার সীমা, মানে একটি উচ্চ সীমা, একটি নিম্ন সীমা। সেই L হচ্ছে নিম্ন সীমা, লোয়ার সীমা। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তার মানে বিয়োগফলটি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে যে বিয়োগফলটি পাবো সেটি হচ্ছে F1। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানেও তাই, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটিকে বাদ দিয়ে দিলে যে বিয়োগফলটি পাবো সেটি হচ্ছে F2। H হলো শ্রেণীব্যাপ্তি। H হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে আশা করি আমরা পরিচিত হয়েছি এবং এই টার্মগুলো কি এটি সম্পর্কে আমরা জেনেছি। তাহলে প্রচুরক আমরা নির্ণয় করব। এবার প্রথমে আমাদের প্রচুরক নির্ণয় করতে তাহলে কি কি লাগছে দেখো। একটি লোয়ার সীমা লাগছে, তার সেটাও কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর লাগছে গণসংখ্যা। তাহলে আমরা এবার সারণীতে চলে যাই। প্রথমে সমস্যা একটি দেওয়া আছে, দেখো একটি সমস্যা, একটি সারণী দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49, 54, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এটি কি ধরনের সীমা? সবগুলি হচ্ছে বিচ্ছিন্ন সীমা, বিচ্ছিন্ন শ্রেণী সীমা। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়েছি গণসংখ্যা 1, 3, 11, 22, 7, 5। কি করতে বলা হয়েছে? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে এবং সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে।
মধ্যক আমরা গত ক্লাসেও করেছি, এই ক্লাসে আমরা আবার আজকে করব এবং রিভিশন করব। তাহলে আসো আমরা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করি। সারণীটি আমরা নিয়ে নিলাম, যেটি আমাদের দেয়া ছিল, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণীটি কি? প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে সর্বাধিক সংখ্যক গণসংখ্যা রয়েছে। তাহলে এখানে এই যে সারণীটি রয়েছে, এখানে সর্বাধিক সংখ্যক গণসংখ্যা রয়েছে এখানে 60 থেকে 64 তম শ্রেণীতে 22। তাহলে 22 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা, তাহলে শ্রেণী আমার প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। তাহলে এখানে হচ্ছে দেখো 22 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা 22 যা আছে 60 থেকে 64 শ্রেণীতে, অর্থাৎ প্রচুরক শ্রেণী হলো 60 থেকে 64। এখন প্রচুরক মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটি কি? মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণী নিম্নসীমা যোগ শ্রেণী উচ্চসীমা ভাগ 2। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হবে নিম্নসীমা হচ্ছে 60 যোগ হচ্ছে 64 উচ্চসীমা ভাগ হচ্ছে 2। তাহলে এটিকে ভাগ করলে আমরা পাই 124 ভাগ হচ্ছে 2, এটির ভাগফল হচ্ছে 62। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হলো 62। আশা করি বুঝতে পেরেছো প্রচুরক শ্রেণী কিভাবে আমরা নির্ণয় করব। এবার আসো আমরা সূত্রের সাহায্যে প্রচুরক শ্রেণী নির্ণয় করি। প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের সারণী তৈরি করতে হবে। সারণীতে কিছুই না, শ্রেণী ব্যক্তিটা লাগবে আর হচ্ছে গণসংখ্যা লাগবে। সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। এবার আমরা একটি চার্ট নিয়ে নিলাম, সারণী নিয়ে নিলাম। শ্রেণী আর হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 এবং 70 থেকে 74। গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা FI দ্বারা প্রকাশ করি, 1, 3, 11, 22, 7, 5। এই যে সারণীটি আমরা তৈরি করলাম সেই সারণীটি আমরা এখানে নিয়ে নিচ্ছি। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। 1, 3, 11, 22, 7, 5 এগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা FI বা গণসংখ্যা, যেটি আমরা বলে থাকি। এবার নাও প্রচুরক এবং মোট সমান সমান হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন হচ্ছে H। তাহলে এখানে প্রথমে আমাদের কি লাগছে? L ইকুয়াল আমরা বসিয়ে দিলাম। L এর মানটা আমরা কি হবে? তাহলে আমাদের সর্বাধিক গণসংখ্যা রয়েছে 22। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, যেটিকে আমরা লাল কালার করে দিয়েছি দেখো। তাহলে আমাদের L হচ্ছে লোয়ার সীমা, সেটি হচ্ছে 60। তাহলে আমরা 60 বসিয়ে দিলাম। এবার F1টা কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 22, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 11। তাহলে এটিকে বাদ দিলে 22 থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে আমার 11। তাহলে এরপরে আছে F2। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে 22 বিয়োগ হচ্ছে 7, বিয়োগফল হচ্ছে আমার 15, যেটি আমরা বসিয়ে দিলাম। 11 ভাগ 15 যোগ 11 বা 11 যোগ 15। আর শ্রেণী ব্যক্তিটা হচ্ছে আমার H, সেটি হচ্ছে 5। তাহলে গুণন হলো 5। এটিকে যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমাদের যে ফলাফলটি আসবে সেই ফলাফলটি হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। তাহলে আসো আমরা এটা ক্যালকুলেশন করি। 60 যোগ 11 ভাগ 26 গুণন হচ্ছে 5। 60 যোগ 0.423 গুণন হচ্ছে 5। 60 যোগ এটিকে গুণ করে দিলে 2.115, তাহলে আমরা পেলাম হচ্ছে 62.115। এটিকেও আমরা প্রচুরক বা মোট বলতে পারি। যেহেতু 3 এর অধিক সংখ্যা রয়েছে, তাহলে আমরা 3 নম্বর সংখ্যাটি হচ্ছে আমাদের 5। এটি যে 5 বা 5 এর অধিক থাকে, তার আমরা পূর্ববর্তী সংখ্যাকে 1 যোগ করে দিতে পারি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 62.12, যেটিও আমাদের প্রচুরক হবে। কেউ যদি এটি প্রায় লিখে দেয় তবুও হবে, আর এটি লিখেও প্রায় লিখলে সেটিও হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রচুরক বা মোট কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা অবশ্যই এভাবে প্রচুরক বা মোট নির্ণয় করব। বা আমাদের বইয়ে যে সমস্যাগুলো রয়েছে প্রচুরক বা মোট নির্ণয় করার, সেই সমস্যাগুলো আমরা সমাধান করব এবং বাসায়
অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আসো 3 নাম্বার সমাধান যেটি রয়েছে, সমস্যা যেটা রয়েছে, সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রে চলে যাই। মধ্যক বা মিডিয়ান নির্ণয় সূত্র হচ্ছে মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন h/fm। গত ক্লাসে আমরা এল সম্পর্কে জেনেছি। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হচ্ছে টোটাল গণসংখ্যা, মোট গণসংখ্যা, এফসি হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ তো হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে আসো এবার আমরা সারণীটি তৈরি করি। সারণী করতে কি লাগছে? শ্রেণীব্যাপ্তি লাগছে, গণসংখ্যা ফ্রিকোয়েন্সি বা এফআই যা দ্বারা প্রকাশ করা হয়, যোজিত গণসংখ্যা এফসি দ্বারা প্রকাশ করা হয়, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা পাচ্ছি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 এবং 70 থেকে 74। গণসংখ্যাগুলো যথারীতি যা দেয়া ছিল তাই 1, 3, 11, 22, 7, 5। এবার আসো যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করাতে শিখেছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। এই প্রথম যে সংখ্যাটি দেখবে, যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই সেহেতু পূর্ববর্তী সংখ্যার যোগফল হবে। তাহলে এটি পূর্ববর্তী সংখ্যা যেহেতু নেই, তাই এইটি সমান সমান হবে এইখানকার এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে হচ্ছে 1, নিচে আসবে পূর্ববর্তী যেহেতু 3 এই শ্রেণী আছে, 3 যোগ 1 বা 1 যোগ 3 4, তারপর 4 যোগ 11, তার মানে এইখানটা পুরোটাই যোগ হবে। 4 যোগ 11 15, 15 যোগ 22 37, 37 যোগ 7 44, 44 যোগ 5 49। আর এখানকার টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 49, টোটাল 49। এর আগেও বলেছি যে এখানে আমি টোটাল করলে যে গণসংখ্যা দাঁড়াবে, সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যাটা হবে সেটি হচ্ছে নাম্বার অফ n, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যেটি হবে সেটি হবে এখানে আসবে 49। এবার তাহলে আমরা মধ্যক শ্রেণীর এল টি আমরা বসিয়ে দিই। মধ্যক শ্রেণী কোনটি? আমরা যদি এখানে 49 কে ভাগ দিই তাহলে 24.5, তার মানে মধ্যক হলো বিজোড় সংখ্যা, তাহলে 25তম পদটি হচ্ছে আমার কি? 25তম পদটি হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে 25তম পদ যেহেতু এখানে 15, এখানে এসে 25তম পদটি আছে, তাহলে আমরা এই শ্রেণীটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 60 থেকে 64 হচ্ছে আমার মধ্যক শ্রেণী, এটি হচ্ছে 22 হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে আমার এর নিম্ন সীমা হচ্ছে 60, আমরা এটি বসিয়ে দিলাম, যোগ n হচ্ছে 49, 49 ভাগ 2 বিয়োগ এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা যেটি হচ্ছে 15। মধ্যক শ্রেণী হচ্ছে আমার এটি, মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 55 থেকে 59, তার যোজিত গণসংখ্যা হচ্ছে 15। আমরা 15 বসিয়ে দিলাম, গুণন h হলো শ্রেণীব্যাপ্তি 5, fm হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা, মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, তার গণসংখ্যা হচ্ছে 22। তাহলে গুণন 5 ভাগ 22। এটি যদি আমরা সমাধান করি, আমাদের মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, এবার আমরা সমাধান করলে আমরা মধ্যকটি পেয়ে যাব। তাহলে সমান 60 যোগ 49 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 24.5 বিয়োগ 15 গুণন 5 ভাগ হচ্ছে 22 ইকুয়াল টু 60 যোগ, এটিকে আমরা বিয়োগ করলে 15 তে 24.5 থেকে 15 বিয়োগ করলে 9.5 গুণন হচ্ছে 5 কে 22 দ্বারা ভাগ করলে 0.23। এরপর 60 যোগ 9.5 গুণন হচ্ছে 0.23 কে গুণ করলে আমরা পাই হচ্ছে 2.185। আর এইটিকে 60 এর সাথে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছে যে 62.185। এটিও আমরা রাখতে পারি, কিংবা 62.19ও আমরা লিখতে পারি। তাহলে এটি হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সূত্র, এটি লিখলেও হবে। আবার আমরা যদি এর পরবর্তীতে আমরা 62.19, যেহেতু 3 নাম্বার সংখ্যাটি হচ্ছে আমার 5 বা 5-এর চেয়ে বড়, তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যায়, তাহলে আমার 62.19ও আমি লিখে প্রায় লিখতে পারি। অবশ্যই প্রায় লিখতে হবে। তাহলে আমরা মধ্যক নির্ণয় শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছো, এবং বই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে মধ্যক নির্ণয় করবে
এবং প্রচুরক নির্ণয় করবে। আজ এখানেই তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে অবশ্যই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।